গত ৮ই ডিসেম্বর মধ্যপ্রাচ্যে বেশ অবাক করার মতো একটা ঘটনা ঘটে গেছে। প্রায় ৫০ বছর ধরে সিরিয়া শাসন করা আসাদ পরিবারের পতন ঘটেছে মাত্র ১২ দিনের অভিযানে। বাশার আল আসাদের পরিবর্তে এখন সিরিয়ার সিংহাসনে বসছে হায়াত তাহরির আল শাম, যারা এই কদিন আগেও বিশ্ববাসীর কাছে এক প্রকার অপরিচিতই ছিল। বাশার আল আসাদ, যাকে গত ১৩ বছরের গৃহযুদ্ধেও টলানো যায়নি, তাকে মাত্র ১২ দিনের অভিযানে কেন দেশ ছেড়ে পালাতে হলো? হায়াত তাহরির আল শাম মানে এসটিএস নামে খ্যাত এই বিদ্রোহী গোষ্ঠীর হাতে কি কোনো জাদু আছে? কি সেই জাদুর কাঠি? না ভাই, এখানে সত্যিই কোনো জাদু নেই। আসলে এসটিএস এর আক্রমণের টাইমিং আর প্রাথমিক গতি তাদের জিতিয়ে দিয়েছে। আসুন, কেন আসাদ হারলেন তা নিয়ে আলোচনার আগে সরকার পতনের ঘটনা প্রবাহ একটু দেখা যাক। সিরিয়ার উত্তর পশ্চিমাংশ, যেটা তুরস্কের বর্ডারের কাছে, সেখানে কিন্তু বাশার সরকারের নিয়ন্ত্রণ ছিল না। এই অঞ্চল নিয়ন্ত্রণ করত হায়াত তাহরির আল শাম। গোষ্ঠীটি আল কায়েদা থেকে অনুপ্রাণিত, যদিও পরবর্তীতে তারা নিজেদের অপেক্ষাকৃত মডারেট ও গণতান্ত্রিক একটি গোষ্ঠী হিসেবে পরিচয় দিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্ক পরোক্ষভাবে এই গোষ্ঠীটিকে সমর্থন দেয়। তো এই হায়াত তাহরির আল শাম নভেম্বরের ২৭ তারিখে একটি আকস্মিক অভিযান শুরু করল সিরিয়ার ইদলিব শহর থেকে, যেটি ইতিমধ্যেই এই গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এখন প্রশ্ন আসতে পারে, হুট করেই কেন এই অভিযান? বা বিদ্রোহীরাই বা কিভাবে বুঝলো যে এখন আক্রমণ করার উপযুক্ত সময়? এর উত্তর পেতে হলে আমাদের রাশিয়া, ইউক্রেন এবং ইরান ইসরায়েল যুদ্ধের দিকে তাকাতে হবে। আমরা সেই বিষয়ে একটি পৃথক ভিডিও আনব। আপাতত সিরিয়াতেই থাকি। ২৭ নভেম্বর অভিযান শুরু করে এসটিএস ৩০ নভেম্বর আলেপ্পো শহর দখল করল, মাত্র ৩ দিনের মাথায়। মনে রাখবেন, আলেপ্পো কিন্তু সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং মধ্য এশিয়ার প্রবেশপথও বলা যায়। সুতরাং আলেপ্পো দখল বাশার আল আসাদ সরকারের জন্য বিপদের ঘণ্টা বাজিয়ে দিল। বাশার সরকারও তখন কিন্তু আর বসে থাকলো না। রাশিয়ান জেট বিমানের সহায়তায় বিদ্রোহীদের ওপর মুহুর্মুহুর বিমান হামলা চালাতে লাগলো। কিন্তু সমস্যা হলো, সিরিয়ান সেনারা এতদিনের যুদ্ধে বেশ দুর্বল হয়ে পড়েছিল। সেই সাথে ইউক্রেনের সাথে যুদ্ধে ব্যস্ত থাকায় রাশিয়ান এয়ার সাপ্লাইও ছিল আগের তুলনায় কম। তাই বিদ্রোহীদের অগ্রগতি থামানো সম্ভব হলো না। ৫ই ডিসেম্বর হামা শহরের পতন হলো। ঠিক একদিন পর ৬ ডিসেম্বর দারা শহরে জনগণই একটা বিদ্রোহ ঘটালো। এই দারা শহরটি জর্দান সীমান্তের কাছে এবং বাশার সরকারের শক্ত ঘাঁটি। সুতরাং দারার বিদ্রোহ প্রমাণ করে দিল যে বাশার আল আসাদ সরকারকে সবাই যতটা শক্তিশালী ভেবেছিল, আসলে সেটা নয়। ৭ই ডিসেম্বর বিদ্রোহীরা আরও এগিয়ে এলো এবং এবার দখল করল হোমস। হোমস ইতিপূর্বে দখল হওয়া হামা এবং সিরিয়ার রাজধানী দামাস্কাসের ঠিক মাঝখানে, অর্থাৎ রাজধানী দখলে আর বেশি সময় বাকি নেই। সম্ভবত হোমস দখলের পরপরই দেশ ছাড়লেন বাশার আল আসাদ। রাশিয়ান টিভি চ্যানেলে বরাতে জানা গিয়েছে যে তিনি বর্তমানে রাশিয়াতে রাজনৈতিক অ্যাসাইলেমে আছেন। অবশেষে এলো সে কাঙ্ক্ষিত মুহূর্ত। ৮ই ডিসেম্বর হায়াত তাহরির আল শাম প্রবেশ করল সিরিয়ার রাজধানী দামাস্কাসে। একই সাথে সরকার পতনের খুশিতে আপামর জনসাধারণ রাস্তায় নেমে এলো। এই দিন দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। কি? ১. শ্রীলঙ্কা এবং বাংলাদেশের কায়দায় জনগণ প্রেসিডেন্সিয়াল প্যালেসে ঢুকে সেখান থেকে দামি জিনিসপত্র সব মোটামুটি খালি করে দিয়েছে। ২. সিরিয়ার কুখ্যাত সেদনায়াহ কারাগার থেকে মুক্তি পেয়েছে হাজারো বন্দী। এখানে একটু বলে রাখি যে সেদনায়াহ কারাগারকে আপনি রাশিয়ার গুলাগের সাথে তুলনা করতে পারেন। আসাদ সরকারের বিরোধীদের বৌদ্ধভূমি বলা হয় একে। সেদনায়াহ নিয়ে আমরা পরবর্তীতে একটি ডিটেলড ভিডিও আনব। আসাদ পরিবারের ৫০ বছরের শাসনের তো ইতি হলো, কিন্তু এখনো কিছু প্রশ্ন আনসলভড থেকে গেছে। যেমন, এই সরকার পতনে কে কোন পক্ষে ছিল? ইরান কেন আসাদকে সাহায্য করতে পারল না? কিংবা ইসরায়েল কেন হঠাৎ গোলান মালভূমিতে হামলা চালাচ্ছে? তুরস্কেরই বা স্বার্থ কি? এই সব প্রশ্নেরই উত্তর আনছি আমরা আমাদের পরবর্তী ভিডিওতে। সাথেই থাকুন।